বিরুদ্ধে একটা শক্ত অবস্থান শুরুর দিকে ছিল। এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়টা অভিযান পরিচালিত হয়েছে, কয়টা দেশের চিহ্নিত দুর্নীতিবাজ লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী, স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগারওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরাচালান এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গিয়েছেন। কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পরে এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন। এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আজকে তারা এই ফ্যাসিবাদের দোসরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন, আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে। এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে যে আসলে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। গালি গালাজ এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন। বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এবং শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে, তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না। তো সেই জায়গা থেকে নির্বাচনটা, একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে, সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্দিহান। পুলিশ সহ প্রশাসনের আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে। গত 1 বছরে তাদের মোরালিটি বুস্ট আপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে? অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে 1000-20 সদস্য নিয়োগ দেন, 6 মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান, এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন, অন্তত তাদেরকে 8-9 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায়। এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেট আপ। এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই, 10 থেকে 15 বছর আগে তারা রিটায়ার্ড করেছে। 10-15 বছর একটি হিউজ গ্যাপ। তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না, সেন্টিমেন্টই জানে না। জনপ্রশাসন আমরা দেখেছি, ক্যাবিনেটে আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন? তাহলে এই যে দুটো নির্বাচন, অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল, আমরা সংস্কারের একটা মুভ সেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে। যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক, তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে? তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই, রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি। মাহবুব ভাই বলেছিল, প্রকাশক মাহবুব ভাই, যে এই সরকার আমাদের সরকার, তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি। কারণ আজকে তিনি 3টা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত, এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে? এদিকে ডক্টর ইউনূস পারেন
বরঞ্চ ডক্টর ইউনূসকে যখন এই 1 তলা থেকে 8 তলার লিফটে শেখ হাসিনা হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা তো সেদিন ইউনূস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাইনি। আন্দোলনে কি জোনায়েদ সাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে, আমরা লাঞ্ছিত কম হয়েছি, তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো? তাহলে আমাদের সাথে প্রতারণা করেছে না? আমাদের যে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, আজকে 1 বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন? আমরা তো শঙ্কায় আছি। আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়, ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে ঝুলাইছিল, ঝুলাবে তো আমাদেরকে। ইউনূস সাহেবদের গায়ে টাচ করবেন না। উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে, তারা সেফ এক্সিট ঠিকই পাবেন, 111-এ পেয়েছিলেন না? তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি। তো এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে। এহসান ভাইয়ের এখানে আরও একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত। সেইটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখাটা ছিল। তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধহয় ইলেকশনটা হচ্ছে। কারণ আমাদের পরিষ্কার হতে এখানে মহাসচিব সাহেব আছেন, বিএনপির একটা বড় দলের, আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল। এখন ঘোষণাপত্র শেষ হয়েছে, সনদ শেষ হয়েছে, নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত, ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। কাজে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা করতে চেয়েছেন, আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারিতে সম্ভব। কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন, সংস্কার বলেন, এগুলো নিয়ে আরও ঘোলাটে পরিস্থিতি হচ্ছে। সংস্কার তো আমরা সবাই চাই, কে না চাই। সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মুহূর্তে 2টো ভোটের বাস্তবতা নেই, জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত। এবং এই জুলাই সনদ একই দিনে 2টো ভোটের কথা আলোচনা হয়েছে। কারণ দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, বিএনপি যদি গণভোটে এটা না চায়, এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে, এটার ফলে অনেকে ধারণা করতেছে, বিএনপি যদি না চায়, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না, গণভোটে কি এটা গৃহীত হবে? গণভোট কি জয়লাভ করবে? তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য, একটা ব্লাব দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি, একটা হইচই করছি, এগুলো কি বুঝে করছে না না বুঝে করছে আমরা বুঝি না। প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেএমইর সভাপতি বলেছিল যে 4 মাস বিজেএমই, যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন, আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা, দেশের অর্থনীতি যে আরএমজির উপরে একটা টিকে আছে, তারা 4 মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। অথচ সোকরা ফোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেয়। এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা, তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায়। আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে রাখছেন, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, তারা 4 মাস সময় পান না। এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই 3 দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে। আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল? এটা কি বাস্তব? তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, এটা কথা বলার কথা না, তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, বারবার রক্তাক্ত হয়েছি। মির্জা ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে, অনেক মিটিংয়ে বলেছিল যে আমাদের তরুণরা কোথায়, আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে। সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য, তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়ি নেই। কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম? সেই ফ্যাসিবাদের চেয়েও নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনূসের সরকারে। আমি আজকে বলছি যে এখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম
শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন, এই ঘটনার বিচার করতে হবে, অন্যথায় এই ঘটনা অনেকের সাথে ঘটবে। কাজেই আমরা চাই যেমনিভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে 15 জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। কারণ অনেকেই মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই? এই প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই 15 জন কালপ্রিট করে তো যে আর্মিকে কলঙ্কিত করেছে। যে রানিং জেনারেলরা, সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে। সুতরাং এই 29শে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এর সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই, শেখ হাসিনার মতো এত প্রভাবশালী শক্তি, ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও। কাজে এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি। এখানে আরেকটা কথা আছে যে এহসান ভাই লিখেছেন, এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন। যে ছাত্র তরুণরা নিঃশর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সাকিব ভাইও বলেছি, একাধিক মিটিংয়ে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাকসাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন একটু চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনের স্টুডেন্টদের সাথে, ইউথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন, তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছিল যে ছাত্রকে ফাটল কেন, ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো, তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় এসে অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ ছুঁচু উপরে ফেললে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু তারপরে আমার কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন সংখ্যা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে, আমার সাথে তো পুলিশি প্রোটোকল নাই, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই। যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন, আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার, বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারির বাইরে তো তাদের যাওয়া নেই। এখন ওদের নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে